নমস্কার। অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরের হোম ফার্স্ট নিয়ে ডিসকাস করছিলাম। এটা সেকেন্ড ভিডিও। আগের পার্টটা আপনারা অবশ্যই দেখবেন। তো আগের পার্টে আমি হোম ফার্স্টের মেন বিজনেস মডেল নিয়ে আলোচনা করেছি। তো এই পার্টে হোম ফার্স্ট নিয়ে একটু বিজনেস মডেল আরও একটু আলোচনা করে নিয়ে আমি হোম ফার্স্টের Q3 FY26 কি পারফরমেন্স করেছে সেটা সম্বন্ধে বলবো। দেখুন, হোম ফার্স্ট আমি আগেই বলেছি ফার্স্ট হোম বায়ারদের লোন দেয় এবং হোম ফার্স্টের টিকিট সাইজও কম, ছোট, আহ, যদিও অ্যাপটাসের থেকে বড়। হোম ফার্স্টের টিকিট সাইজ 11.9 lakhs অর্থাৎ 12 lakhs। তো হোম ফার্স্ট কি করছে? হোম ফার্স্ট এটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। হোম ফার্স্টের যে 10 লাখ থেকে 40 লাখের যে টিকিট সাইজ সেইটা কিন্তু হোম ফার্স্ট আরো বাড়াবে এবং টার্গেট নিয়েছে যে এই যে এটাকে 3 to 5% হারে হোম ফার্স্ট এই টিকিট সাইজটা প্রতি বছর বাড়াবে। এবং হোম ফার্স্টের যেটা কনকলে ম্যানেজমেন্ট যেটা বলেছে যে 3 to 5% যেটা আমরা বাড়াবো সেটা আমাদেরকে কোনো এক্সট্রা এফোর্ট দিতে হবে না। মানুষের ইনকাম বাড়ছে, সুতরাং মানুষের চাহিদাও বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আমার যে টাকায় আজকে একটা বাড়ি তৈরি হবে, আগামী বছর হয়তো সেই টাকায় নাও হতে পারে। সুতরাং আমার হোম লোনের রিকোয়ারমেন্ট বাড়বে। তো এই কারণে এই রিকোয়ারমেন্ট যেটা সেটা 3 to 5% CAGR হারে এমনিই বাড়ে। সুতরাং হোম ফার্স্টের টিকিট সাইজও তো বাড়াতে হবে। আজকে যদি আমার 15 লাখের লোন ডিমান্ড হয়, আমি যদি কোম্পানির কাছে যাই, হোম ফার্স্টের কাছে যাই, আর হোম ফার্স্ট যদি বলে আমি 12 লাখই দিতে পারবো, তার বেশি আমার দেওয়ার ক্ষমতা নেই। তো সুতরাং আমি হোম ফার্স্টের থেকে আমি লোন নেব না। আমি যে কোম্পানি আমাকে 15 লাখ দেবে সেই কোম্পানির কাছে আমি যাব। সুতরাং হোম ফার্স্টকে তার টিকিট সাইজও বাড়াতে হবে এবং এটা কোম্পানির ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল টিকিট সাইজ বাড়ানো। কারণ দেখো, স্মল টিকিট সাইজ হলে বড় পার লোন যে অপারেটিং এক্সপেন্সেস হয়, অর্থাৎ আমার যে সার্ভিস ম্যানেজার থাকে তাকে গিয়ে ভেরিফাই করা এবং আদার এক্সপেন্সেস, সফটওয়্যার এক্সপেন্সেস এবং তার যে রিস্ক থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশন, এগ্রিমেন্ট করা, এগুলো তো সব কোম্পানিকে করতে হয়। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সপেন্সেস বেড়ে যায় এবং যত আমার টিকিট সাইজ বাড়বে আমার এই এক্সপেন্সেসটা তো ফিক্সড। সুতরাং টিকিট সাইজের হিসেবে আমার প্রফিট আরো বাড়বে। এবং যদি কোনোদিন মানে এটাকে আমার এনপিএ তে কনভার্ট হয়, অর্থাৎ আমার যে টিকিট সাইজ লোনটা দিলাম, স্মল টিকিট সাইজ লোনটা দিলাম, সেটা যদি আমার এনপিএ হয়ে যায়, অর্থাৎ কাস্টমার যদি লোনটা শোধ করতে না পারে, তাহলে তো এটা আমাকে রিকভারি করতে হবে এবং রিকভারির ক্ষেত্রে আমার এক্সপেন্সেস তখন বাড়বে। এবং যত স্মল টিকিট সাইজ লোন হবে আমার রিকভারি টু ওই লোন রেশিওটা আমার তত বাড়বে। অর্থাৎ আমার ছোট লোনের জন্য আমার রিকভারি কস্ট আরো বাড়বে। আমার যদি ধরুন বাড়িটাকে সারফেসি অ্যাক্টের মাধ্যমে নিলামে চড়াতে হয়, তো নিলামের তো একটা কস্ট আছে। সেই কস্টটাই হয়তো উঠবে না যদি আমার স্মল টিকিট সাইজ লোন হয়। স্মল টিকিট সাইজ লোন মানে আমার বাড়িটাও স্মল হাউস। তো সুতরাং আমি চেষ্টা করব কি আমার যাতে টিকিট সাইজ একটু বাড়ে, আমার যাতে বাড়িটা আরো বড় হয় এবং প্রপার্টিটার ভ্যালু আরো বড় হয়। তো সেইটাই হোম ফার্স্ট কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং এটা বলছে ম্যানেজমেন্ট যে এরা কোনো আলাদা এফর্ট দিতে হচ্ছে না, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে এবং 3 to 5% হারে আমাদের টিকিট সাইজ, লোনের টিকিট সাইজ এমনিই বাড়ছে। তো এই গেল। এবার হোম ফার্স্টের যেটা আমি আগেও বলেছি 100% সিকিউরড লোন। হোম ফার্স্টের যে লোনটা দেয় সেটা 100% সিকিউরড এবং সেটা প্রপার্টির এগেনস্টে দেয়। ফার্স্ট হোম বায়ারদের ক্ষেত্রেও দেয় এবং যেটা আগের ক্রেডিট হিস্ট্রি আছে এরকম হোম বায়ারদের ক্ষেত্রেও কিন্তু হোম ফার্স্ট দিয়ে থাকে। হোম ফার্স্ট যেটা হাউসিং লোন দেয় সেটা তো ফার্স্ট হোম বায়ারদের ক্ষেত্রে, এবং সেটা কি করে 100% সিকিউরড লোন যেটা লোন দিচ্ছে এবং নতুন বাড়ির যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু হোম ফার্স্টে তার ডিড ফিট সবকিছু হোম ফার্স্টের কাছে, কোম্পানির কাছে কোলাটারাল হিসেবে রাখা থাকে। যদি কনস্ট্রাকশন লোন নেওয়া হয়, যে হাউস বিল্ডিং যদি লোন নেওয়া হয়, তাহলে তো অলরেডি বাড়ি আছে, সেই বাড়ির ডিডটা হোম ফার্স্টের কাছে জমা রাখতে হবে এবং তারপরে লোন নেবে। তো সবটাই কিন্তু সিকিউরড লোন। এবার এই যে সিকিউরড লোন, ধরুন প্রপার্টির ভ্যালু 100 টাকা, তো 100 টাকায় কি হোম ফার্স্ট লোন দিয়ে দেয়? এটা কিন্তু নয়। হোম ফার্স্টের লোন টু ভ্যালু যেটা, লোন টু ভ্যালুটা অনেকটা কম এবং এইটা হোম ফার্স্ট আরো কমানোর চেষ্টা করছে। হোম ফার্স্ট এটাকে 3টে ক্যাটাগরিতে ভেঙেছে। একটা হচ্ছে লোন টু ভ্যালু লেস দ্যান 50%, অর্থাৎ 100 টাকা যদি প্রপার্টির ভ্যালু হয়, আমার লোন দিয়েছি 50 টাকার নিচে, তাহলে 50% হলো লেস দ্যান 50%। আর একটা হচ্ছে 50 to 80%, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান 80%। তো গ্রেটার দ্যান 80% হচ্ছে সবচেয়ে রিস্কি, অর্থাৎ আমার লোন টু ভ্যালু চলে গেছে 80%-এর উপরে। তো এইটা হোম ফার্স্ট কমানোর চেষ্টা করছে এবং দিন দিন এবং প্রতি কোয়ার্টারে হোম ফার্স্ট কিন্তু সেটা ইমপ্রুভ করছে। অর্থাৎ এর 80%-এর ওপর যেটা লোন টু ভ্যালু সেটাকে কমাচ্ছে
50 to 80% সেটাকে মাঝামাঝি রাখছে এবং 50%-এর নিচে যেটা লোন টু ভ্যালু সেটাকে বাড়াচ্ছে। ফলে অ্যাভারেজ যে লোন টু ভ্যালু সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। সেটা কিন্তু আরো বেশি সিকিউরড হচ্ছে। লোন টু ভ্যালু যত কম হবে কোম্পানির এনপিএ তত কম হবে। এটার কারণ হচ্ছে, যদি ধরুন লোন টু ভ্যালু কম হয়, অর্থাৎ আমার 100 টাকার যে প্রপার্টি তাতে যদি আমি 50 টাকার নিচে আমি ধরুন 30 টাকা আমি লোন পেলাম, তাহলে আমাকে 70 টাকা তো আমাকে নিজেকে দিতে হচ্ছে। তাহলে আমি যদি কোনো কারণে ওই 30 টাকার লোনের ইনস্টলমেন্ট মিস করি, তাহলে আমার প্রপার্টিটা যদি নিলাম হয়ে যায় সেটা তো আমার লস হবে। আমার স্টেক বেশি, 70% আমার স্টেক, 70 টাকা আমার স্টেক। সুতরাং আমার একটা চেষ্টা থাকবে যে যাতে আমার ইএমআই মিস না হয়ে যায় এবং সেটা ইএমআই কন্টিনিউ থাকে। সুতরাং আমার যাতে এনপিএ না হয়, বা যদি যদি ধরুন আমি কোনো কারণে শোধ করতে পারলাম না, তাহলে আমার 70% আমার স্টেক। সুতরাং আমি হাউসটাকে বিক্রি করে দেবো, কোম্পানিকে বিক্রি করতে হবে না। কোম্পানিকে যদি সার্ভিসে অ্যাক্টের মধ্যে বিক্রি করতে হয় তার কস্ট বেশি। সুতরাং আমি সেটা 70% যদি আমারই স্টেক থাকে, আমারই যদি ইকুইটি থাকে, অর্থাৎ 70 টাকা আমি লাগিয়েছি, 30 টাকা লোন নিয়েছি, এরকম যদি থাকে, তাহলে আমি বিক্রি করব এবং আমার যে রিকভারি হবে সেটা দিয়ে আমি কোম্পানিকে আমার শোধ করে দিলাম আমার লোনটা। সুতরাং এনপিএ আরো কমে যাবে। তো এইটা হোম ফার্স্ট আরো চেষ্টা করছে যে লোন টু ভ্যালু যেন আরো কম হয়, কোম্পানির ক্ষেত্রে আরো কম থাকে। এছাড়া হোম ফার্স্টের যেটা গাইডেন্স আছে, হোম ফার্স্ট যেটা বলছে যে দেখো, প্রপার্টি প্রাইস যদি বাড়ে, প্রপার্টি মার্কেট এখন একটু ডাউন আছে, যেহেতু শেয়ার মার্কেট ডাউন আছে, শেয়ার মার্কেট ডাউন থাকলে কিন্তু প্রপার্টি প্রাইস ডাউন থাকে। অর্থাৎ শেয়ার মার্কেটে খুব বেশি প্রফিট করলে তবেই না সেই টাকাটা সে প্রপার্টিতে ইনভেস্ট করবে এবং ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করে লোকজন। তো জেনারেলি দেখা যায় শেয়ার মার্কেট যখন বুল মার্কেট চলে, তখন কিন্তু প্রপার্টি মার্কেটও বাড়তে থাকে এবং প্রপার্টির দাম বাড়তে থাকে। এবং শেয়ার মার্কেট আমরা জানি যে লাস্ট 1.5 বছর ধরে বিয়ারিশ ফেজে চলছে এবং শেয়ার মার্কেট নেগেটিভ রিটার্ন দিয়েছে 20 থেকে 30%, প্রত্যেকের পোর্টফোলিও ডাউন। তো এই রকম পরিস্থিতিতে প্রপার্টি প্রাইসও কিন্তু কম থাকছে, প্রপার্টি প্রাইস কিন্তু নিচের দিকে, প্রপার্টি প্রাইস নিচের দিকে যাবে না, প্রপার্টি প্রাইস ফ্ল্যাট থাকছে। আমার বাড়ি কোনো সময় নেগেটিভ রিটার্ন দেয় না, কিন্তু প্রপার্টি প্রাইস ফ্ল্যাট যাচ্ছে, অর্থাৎ হাই ভ্যালু দিচ্ছে না, অর্থাৎ প্রপার্টি প্রাইস বাড়ছে না। তো প্রপার্টি প্রাইস যদি বাড়তে থাকে, তাহলে লোন টু ভ্যালু অটোমেটিক কমে যাবে এবং সেক্ষেত্রে প্রপার্টি প্রাইস যদি হাই থাকে, প্রপার্টি মার্কেট যদি হাই থাকে, তাহলে বিক্রি করাও সোজা। আমার যদি আমি লোন শোধ করতে না পারলাম, তাহলে আমার বাড়িটা বিক্রি খুব তাড়াতাড়ি হবে এবং যেটা আমার এনপিএ আছে, আমার যেটা যদি আমি ইএমআই মিস হয়, কোম্পানির যে এনপিএ সেটা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। বা কোম্পানিও যদি ধরুন সারফেসি অ্যাক্টের মাধ্যমে বিক্রি করলো, সেটাও খুব তাড়াতাড়ি বিক্রি হবে এবং তার ভ্যালু কোম্পানি যথেষ্টই পাবে, কোনো ডিসকাউন্টে তাকে বিক্রি করতে হবে না। সুতরাং তাড়াতাড়ি রিকভারি হবে এবং এনপিএ কমে যাবে। তো এইটা প্রপার্টি প্রাইস মার্কেটের সঙ্গেও কিন্তু এটা ডিপেন্ডেন্ট, হোম লোন আমার কত কোম্পানির এনপিএ হচ্ছে বা এনপিএ হচ্ছে না এবং প্রভিশন বাড়ছে কি বাড়ছে না। তো এই গেল, তো হোম ফার্স্ট এটা কিন্তু এক্সপ্লেন করেছে খুব ভালোভাবে এবং হোম ফার্স্ট আশা করছে যে ভবিষ্যতে এই FY 27 বা 28-এ যখন বুল মার্কেট হবে, তখন প্রপার্টি মার্কেট আরো বাড়বে, এনপিএটা হোম ফার্স্টের কমবে। তো হোম ফার্স্টের যেটা যে যেখান থেকে হোম ফার্স্ট ফান্ড ওঠায়, অর্থাৎ হোম ফার্স্ট যেখান থেকে টাকা ওঠায় বড় করে, সেটা কিন্তু ডাইভার্সিফাইড ফান্ডিং সোর্স, কিন্তু ডাইভার্সিফাইড ফান্ডিং সোর্স ডাইভার্সিফিকেশন খুব দরকার। কারণ হচ্ছে কোনো একটা যদি সোর্স থেকে, একটা সোর্স থেকে যদি কেউ টাকা ওঠায়, সেটা কিন্তু খুব রিস্কি। সেই সেক্টরে যদি কোনো সমস্যা হয় বা সেই ধরুন একটা ব্যাংক থেকেই শুধু টাকা ওঠাচ্ছে, অন্য কোনো তার ডাইভার্সিফিকেশন নেই, তো সুতরাং ওই ব্যাংকের উপর ডিপেন্ড করছে। ব্যাংকে যদি একটা আরবিআই গাইডলাইন করে দিল যে তোমার রেটটাকে বাড়াতে হবে এবং লেন্ডিং রেটটাকে বাড়াতে হবে, সুতরাং ওই লেন্ডিং রেটেই কিন্তু হোম ফার্স্টকে তখন বড় করতে হবে। সুতরাং একটা কোম্পানির স্প্রেডে চাপ হবে। স্প্রেড মানে হচ্ছে যে রেটে আমি টাকা ওঠাচ্ছি মাইনাস যে রেটে আমি টাকা লেন্ড করছি, অর্থাৎ টাকা ধার দিচ্ছি, এই দুটোর ডিফারেন্স, এইটাই হচ্ছে স্প্রেড। যদি আমি 8% হারে মার্কেট থেকে টাকা উঠাই এবং সেটা কাউকে ধার দিই 10% হারে, তাহলে আমার স্প্রেড হবে, আমার যে লাভ হবে সেটা 10 - 8 2%। তো হোম ফার্স্টের স্প্রেডে তখন চাপ পড়বে এবং যদি সেই সেক্টরে কোনো সমস্যা হয়, ধরুন ব্যাঙ্কিং সেক্টরে কোনো সমস্যা হলো, তাহলে হোম ফার্স্টের টাকা লেন্ডিং এরও সমস্যা হবে, টাকা বড় করারও সমস্যা হবে, হোম ফার্স্টের তখন ক্যাশ ক্রাঞ্চ হবে।
অর্থাৎ হোম ফার্স্ট তখন তার লোন বুক গ্রো করতে পারবে না, অর্থাৎ ডিসবার্সমেন্ট গ্রো করতে পারবে না, অর্থাৎ নতুন লোন দিতে পারবে না। কারণ হচ্ছে সে তো টাকাই পাচ্ছে না, সেই ব্যাংকে তো প্রবলেম। সুতরাং ওই ব্যাংকের ক্ষেত্রে প্রবলেম হলে পরে ওই ব্যাংক থেকে টাকা ওঠাতে পারছে না, না টাকা ওঠালে পরে হোম ফার্স্ট ধার দেবে কি করে, নিজে লেন্ড করবে কি করে। তো এই কারণে ডাইভার্সিফিকেশন খুব দরকার, এবং হোম ফার্স্ট কিন্তু সেটা খুব ভালো মতো করে। ব্যাংক থেকে হোম ফার্স্ট 31% তার টোটাল যে AUM তার টাকা ওঠায়, টোটাল যে ফান্ডিং তার 59% ব্যাংক থেকে টাকা ওঠায়, এবং 59 মানে প্রায় 60%-এর কাছাকাছি ব্যাংক থেকে টাকা ওঠায়। এবং এই যে ব্যাংক, এটা কিন্তু ডিফারেন্ট ব্যাংক, এটা কিন্তু একটা ব্যাংক নয়, ক্যাটাগরি ব্যাংক, কিন্তু হয়তো বিভিন্ন ব্যাংক আছে, SBI আছে, ICICI আছে, অ্যাক্সিস আছে, বিভিন্ন ব্যাংক থেকে হোম ফার্স্ট টাকা ওঠায়। 16% হচ্ছে হোম ফার্স্ট NHB থেকে টাকা ওঠায়। আমি আগের দিনই বলেছি যে এটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, ন্যাশনাল হাউসিং ব্যাংক। ন্যাশনাল হাউসিং ব্যাংক মূলত যেসব কোম্পানি হোম লোন দেয়, হোম লোন NBFC কে টাকা লেন্ড করে। তো এই 16% এখান থেকে হোম ফার্স্ট টাকা ওঠায়, আর বাদ বাকি কিন্তু হোম ফার্স্ট অ্যাসাইনমেন্ট করে বা কো লেন্ডিং করে। এবার অ্যাসাইনমেন্ট এবং কো লেন্ডিং কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে কোনো ধরুন কাউকে হোম ফার্স্ট দিল, লোন দিল। এবার সেই লোনটা হোম ফার্স্ট দেখতে পেল যে এইটা হোম ফার্স্টের একটা NPA হওয়ার চান্স আছে, যে কাস্টমারকে লোন দিল সেটা কিন্তু একটা রিস্কি প্রোফাইল, সে হয়তো কোনো অর্গানাইজ সেক্টরে কাজ করে না বা সেলফ এমপ্লয়ি, এবং তার যে বিজনেসটা সেটা সিক্লিক্যাল বিজনেস, এবং সেটার কোনো সিওরিটি নেই যে সেই বিজনেসটা কিরকম চলবে, মানে কাস্টমার প্রোফাইলটা ভালো না। হোম ফার্স্ট তখন কি করে, যে সেই লোনটাকে অন্য কোনো ব্যাংক বা অন্য NBFC কে বিক্রি করে দিল, অর্থাৎ যে রেটে হোম ফার্স্ট লোন দিয়েছিল তার থেকে বেশি রেটে, সেই রেটেই সেই কোম্পানি ইন্টারেস্ট পাবে, কিন্তু সেই কোম্পানি হোম ফার্স্ট কি করলো, একটা টাকা দিয়ে দিল। ধরুন আমার 1 লাখ টাকার একটা লোন আছে এবং সেটা আমি হোম ফার্স্ট থেকে নিয়েছি, এবং সেটার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। তো সুতরাং আমি হোম ফার্স্টকে 12% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছি, কিন্তু হোম ফার্স্ট ভাবলো যে আমার প্রোফাইল ভালো না, আমার বিজনেস যেটা করি সেটা ভালো না, বা আমার চাকরি কোনো সার্টেনটি নেই। সুতরাং হোম ফার্স্ট কি করলো, হোম ফার্স্ট হয়তো ICICI ব্যাংককে বললো যে এই 1 লাখ টাকার যে লোন, এইটা কি তুমি নিয়ে নেবে? বা ধরুন 1 লাখ টাকার মধ্যে আমি 10,000 টাকা শোধ করে দিয়েছি, তাহলে 90,000 টাকা আমার লোন আছে, তাই এই 90,000 টাকার লোন তুমি নিয়ে নেবে? ICICI যদি রাজি থাকে, ICICI বলে হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে নেবো। এবার ICICI আমার কাছ থেকে কিন্তু 12% রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্ট ইনকাম পাবে। কিন্তু ICICI কি করলো, ওই 12%-এর মধ্যে ধরুন 2% ইন্টারেস্ট হারে যে টোটাল টাকাটা হয়, সেই টোটাল টাকা এক লপ্তে হোম ফার্স্টকে দিয়ে দিল। তো এইটা হোম ফার্স্ট এক লপ্তে অনেকটা ক্যাশ পেয়ে গেল, এবং তার লোনটা যেটা একটা ডাউটফুল ছিল যে এই কাস্টমার হয়তো কিছু সমস্যা হতে পারে, এই কাস্টমারের লোন রিকভারির ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, ভবিষ্যতে NPA হতে পারে, সেই রিস্ক থেকেও কিন্তু হোম ফার্স্ট বেরিয়ে গেল। সুতরাং এক লপ্তে অনেকটা টাকা পেলো এবং সেই রিস্ক থেকে বেরিয়ে গেল। এটাকে বলছে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট। হোম ফার্স্ট কোনো তার লোনটাকে অন্য কোম্পানিকে বিক্রি করে দিল। তো এই যে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট, এটাতে এক লক্ষে টাকা আসছে, এইটা কিন্তু একটা সোর্স অফ ফান্ডিং হোম ফার্স্টের ক্ষেত্রে। এছাড়া কি কো লেন্ডিং, অর্থাৎ হোম ফার্স্ট ধরুন আমাকে 1 লাখ টাকা দিল, এবার হোম ফার্স্ট ICICI ব্যাংকের সঙ্গে জুড়ে গেল, এবং সে বলল যে 50,000 টাকা তুমি দাও, 50,000 টাকা আমি দিচ্ছি। সুতরাং এটা একটা কো লেন্ডিং, অর্থাৎ দুজনে মিলে আমাকে লোন প্রোভাইড করলো। এবার যে 50,000 টাকা ধরুন ICICI কে বললো যে তুমি দাও, সেটা কিন্তু কম ইন্টারেস্ট দেবে, মানে হোম ফার্স্ট, মানে তার একটা কমিশন থাকবে অবশ্যই, কারণ নিজে লোন সে জোগাড় করেছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তো সুতরাং ICICI ব্যাংক উইদাউট কমিশনে তো আর 12% ইন্টারেস্ট পাবে না। তো সুতরাং এইটা হোম ফার্স্টের একটা লাভ থাকে। এবং কো লেন্ডিং এর ক্ষেত্রে হোম ফার্স্ট 3.9% অফ টোটাল বুক ভ্যালু, হোম ফার্স্ট বলছে যে এটা 3.9% হচ্ছে তার কো লেন্ডিং, এবং এইটাকে হোম ফার্স্ট গাইডেন্স দিয়েছে যে 10% অফ নিয়ে যাবে, অর্থাৎ 10% অফ টোটাল লোন বুক হবে এই কো লেন্ডিং। এবং এটার ক্ষেত্রে হোম ফার্স্ট যেটা বলছে যে কো লেন্ডিং আমাদের কাছে খুব প্রফিটেবল বিজনেস, কারণ হচ্ছে আমরা একটা কমিশন তো পাচ্ছি যার সঙ্গে কো লেন্ডিং করছি,
প্লাস হচ্ছে আমাদের ফান্ডিং নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আমরা 50% বা একটা পার্সেন্টেজ আমাদেরকে ফান্ডিং করলেই হচ্ছে, বাদ বাকি ফান্ডিং কিন্তু ওই এনবিএফসি বা ওই ব্যাংক আমাদের হয়ে করে দিচ্ছে। সুতরাং এবং যত আমরা টিকিট সাইজ বাড়াবো, আমি যেটা বললাম যে 10 লাখ থেকে 40 লাখের যে টিকিট সাইজ, সেটা মোর অ্যান্ড মোর তাদের বিজনেস গ্রোথ করতে চাইছে হোম ফার্স্ট এবং সেটাকে বাড়াতে চাইছে। তো এইটা যখন করবে তখন কিন্তু এই কো লেন্ডিং খুব ক্রুশাল হতে চলেছে, কো লেন্ডিং এর প্রয়োজন হতে চলেছে এবং হোম ফার্স্টের গাইডেন্সই আছে যে 10% অফ দেয়ার লোন বুক উইল বি কো লেন্ডিং। অন্যান্য ব্যাংক বা অন্যান্য এনবিএফসির সঙ্গে কো লেন্ডিং করবে হোম ফার্স্ট। তো এই মোটামুটি হোম ফার্স্টের আরো বিজনেস মডেল নিয়ে আরো ডিটেলস আলোচনা করলাম। এটা সেকেন্ড ভিডিও, ফার্স্ট ভিডিও অবশ্যই দেখবেন এবং 3 নাম্বার ভিডিওটাও মিস করবেন না। 3 নম্বরে আমি FY26 এর Q3 তে হোম ফার্স্টের বিজনেস পারফরমেন্স নিয়ে আলোচনা করব এবং কি রেজাল্ট বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং হোম ফার্স্টে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না সেটা আরো ভালোভাবে আপনি সেই ভিডিও থেকে বুঝতে পারবেন। নমস্কার।